এরপরে হচ্ছে ওয়েভ ফাংশন কাকে বলে, এটা আলোচনা করছিলাম যে ইলেকট্রনের যে ওয়েভ নেচারটা আছে এটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটা মূল ভেরিয়েবল বা ইনপুট চিন্তা করতে পারো, যেটাকে আমরা ওয়েভ ফাংশন বলি। এই ওয়েভ ফাংশনটা যদি জানা থাকে এটাকে ইনপুট হিসেবে আমরা ইউজ করতে পারি। তাহলে এই ওয়েভ ফাংশন গুলোর মধ্যে দুই ধরনের ইন্টারাকশন হতে পারে, একটা হচ্ছে ইন ফেজে ইন্টারাকশন আর একটা হচ্ছে আউট অফ ফেজে ইন্টারাকশন। এবং এই যে তোমার মলিকুলার অরবিটাল তৈরি হয়, এই মলিকুলার অরবিটাল তোমার অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনের মাধ্যমে তৈরি হয়। এই যেগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটালের জন্য ওয়েভ ফাংশন হচ্ছে মলিকুলার অরবিটালের জন্য ওয়েভ ফাংশন। তাহলে এই কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন অফ, লিনিয়ারলি হয়, মানে সরাসরি একদম যোগ হয়ে যাওয়ার মতো একটা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইছিলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আসলে ওয়েভ ফাংশন সাই ডেটা, সাই এটা প্রবাবিলিটি, এক্সাক্ট প্রবাবিলিটি না, কিন্তু প্রবাবিলিটির সাথে সম্পর্কিত একটা ফাংশন। এক্সাক্ট প্রবাবিলিটি আমরা পাই তোমার এটাকে স্কোয়ার করে, সাইটাকে যদি স্কোয়ার করি তাহলে আমরা প্রবাবিলিটি পাই, প্রবাবিলিটি ফাংশনটা পাই। তাহলে এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা আরেকটা হচ্ছে এনার্জি ডায়াগ্রাম দেখাইছিলাম। এই এনার্জি ডায়াগ্রামটা একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা সামনেও আসবে আর কি। তোমার সলিড স্টেট যখন করবা তখনও এটা বুঝতে হবে। এটা হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সের সাথে এনার্জিকে যদি আমরা প্লট করি, ইলেকট্রনের এনার্জি, ইন্ডিভিজুয়াল অ্যাটমের ইলেকট্রনের এনার্জি আবার মলিকুলার ইলেকট্রনের এনার্জি, দুইটাই এখানে রিপ্রেজেন্ট করতেছে একসাথে। বুঝতে পারছো? এটা আশা করি গত ক্লাসে আলোচনা হয়েছে, কিছুটা বুঝতে পারছো আশা করি। হোয়াট আর দ্য কন্ডিশনস ফর ফরমেশন অফ এ মলিকুল, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে মলিকুল ফরমেশনের জন্য আসলে শর্তগুলো কি কি। কোথাও যদি মলিকুল ফরমেশন হতে হয় তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য এন্টি বন্ডিং অরবিটাল। এই কথাটার অর্থ কি বা এটা কেন? এই যে নাম্বার অফ, এটাকে বলা হয় বন্ডিং অরবিটাল আর এটাকে বলা হয় কি অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে এইখানে যদি তোমার এইখানে যদি ইলেকট্রন সংখ্যা বেশি থাকে এই জায়গাটায় তাহলে কি হবে? বন্ড ফরমেশন হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর এইখানে যদি বেশি থাকে তাহলে এটা বেড়ে যাবে স্যার, অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই জন্য নাম্বার অফ বন্ডিং অরবিটাল মানে এন্টি বন্ডিং অরবিটালের থেকে সমান অথবা বেশি হইতে হবে। সমান অথবা বেশি কেন বললো এটা একটু পরে ক্লিয়ার করতেছি। মানে বেশি হলে তো হবেই, সমান হলেও হতে পারে। The total attractive force must have to be greater than the total repulsive force. এই বি নাম্বারটা তো খুব সহজেই বোঝা যায়, তাই না? টোটাল কেন বললাম? কারণ হচ্ছে যে ভ্যারাইটিস টাইপস অফ অ্যাট্রাকটিভ ফোর্স এবং ভ্যারাইটিস টাইপস অফ রিপালসিভ ফোর্স থাকে। তাহলে সবগুলো মিলায়ে অ্যাজ এ হোল যদি অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হয় তখন মলিকুলার বন্ডিংটা তৈরি হবে।
আচ্ছা, টোটাল সিস্টেম এনার্জি মাস্ট বি নেগেটিভ, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটারও কোনো ব্যতিক্রম নাই। বি এবং সি এটার কোনো ব্যতিক্রম নাই, এটা সবসময় এগুলো ভ্যালিড। টোটাল সিস্টেম এনার্জি মাস্ট বি নেগেটিভ, তার মানে এটা কি? টোটাল সিস্টেমের এনার্জি অবশ্যই নেগেটিভ হইতে হবে, তার মানে আসলে অ্যাট্রাকটিভ ফোর্স যে বেশি হবে এটাই আসলে অন্যভাবে বলা হলো এনার্জির রেসপেক্টে। বুঝতে পারছো? স্যার। টোটাল সিস্টেম এনার্জি মাস্ট বি নেগেটিভ, আর একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স মাস্ট বি গ্রেটার দেন রিপালসিভ ফোর্স। এই দুইটা কথা কিন্তু প্রায় সমার্থক, মানে একই রকম আর কি, সমার্থক কথা। বুঝতে পারছো? জি স্যার। Separation of the bonding energy orbital from the individual atomic orbital must be greater than the separation between antibonding orbital and the individual atomic orbital. এই কথাটা বোঝা যায় কিনা দেখো। The separation of the bonding energy orbital from the individual atomic orbital must be greater than the separation between the antibonding orbital and the individual atomic orbital. এটার মানেটা হচ্ছে, এটার মানেটা বি এবং সি, বি এবং সি যে পয়েন্টটা ওই একই পয়েন্ট মনে করতে পারো। তাহলে এই লেভেলটা কোনটা? এই লেভেলটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল অ্যাটমিক অরবিটালের লেভেল, তাই না? এনার্জি লেভেল আলাদা আলাদা। হ্যাঁ, এনার্জি লেভেল অফ ইন্ডিভিজুয়াল অ্যাটমিক অরবিটাল, ঠিক আছে না? জি স্যার। এখন এই যে সেপারেশনটা, এই সেপারেশন হয় of the orbital must be greater। একটা বিয়ের থেকে এখানে যেটা এটা একটু ভালো করতে পারবা না এটা। এটা যদি দুইটা ইলেকট্রন থাকে
চার্জ আলাদা। পয়েন্ট এই এতক্ষণ কেন তোমরা? এত পরে জয়েন করলে কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না, অ্যাটেন্ডেন্স পাবা না। দেখো এখন পুরা ক্লাস দিলে তুমি দেখবা যে ক্লাস যখন শেষ হবে তার 5 মিনিট আগেও দেখবা 2-1 জয়েন করবে। স্যার স্যার কারেন্ট ছিল না তো স্যার, কারেন্ট না থাকলে কি হচ্ছে, মোবাইল ডাটা ইউজ করবা। -27.2। এখন এই যে ইলেকট্রনটা, এটাও সেই এভাবে করলে ভালো। এখন এইটার এনার্জি কত? স্যার ওই -27। মনে করো এইটা হচ্ছে, সরি এটা আসতেই আছে, এটা 10 ধরে নিলাম, কত -26, তাই তো? আর এইটা মনে করো একটু বেশি, সেপারেশনটা কত? এটা মনে করো 12, তাহলে এটাকে ধরতে পারি আমরা 11 মনে করো। 13 থেকে 11 গেলে কত হয়? -2 মনে করো, ঠিক আছে? এখন এইখানে যদি একটা ইলেকট্রন আসে, দুইটা ইলেকট্রন যদি এখানে আসে, তাহলে এনার্জি কিন্তু টোটাল এনার্জিটা কম হচ্ছে না? স্যার 27.2 হওয়ার কথা। আর দুইটা ইলেকট্রন যদি এইদিকে আসে তাহলে তো অনেক নেগেটিভ এনার্জি। দুইটা ইলেকট্রন যদি এখানে আসে তখন এনার্জিটা তো অনেক নেগেটিভ, সুতরাং এখানে তো অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হবে, এটা খুবই স্বাভাবিক, তাই না? জি স্যার। যখন মলিকুলার অরবিটাল তৈরি করতেছে তখন এই ইলেকট্রনটার এনার্জি কত হচ্ছে? -26.6। তাহলে এইখানে কিন্তু নেগেটিভ আরো বেশি হচ্ছে। মনে করো এইখানে হচ্ছে -26.6। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে যদি এইখানে আরেকটা ইলেকট্রন আসে তখন কি হবে? স্যার আরো ইয়ে হয়ে যাবে, বাড়ে যাবে স্যার। তখন হয় কি তোমার এই যে এগুলা মানে প্লাস মাইনাস হয়, মানে ধরো কথার কথা যে এইখানের এই জায়গাটা হচ্ছে আমি 10 ধরছি আর এই জায়গাটা মনে করো 11 ধরছি, মানে সেপারেশনটা, তাই না? এখন নেট এনার্জিটা আসলে কিরকম হবে এটাকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাতে পারি। ধরো এটাকে যদি তুমি 0 ধরো, এই জায়গাটা 0,
মানে এই লেভেলটাকে যদি জিরো চিন্তা করো তাহলে একটু সহজ হয়ে যায় আমার জন্য বোঝানোটা। এটা -10 মনে করো, এই জায়গাটা জিরো হলে যদি দুইটা ইলেকট্রন থাকে তখন দুইটা ইলেকট্রনের এনার্জি কত হবে? -20, তাই না? -10 -10, মানে আমি যদি এইটাকে রেফারেন্স ধরি, রেফারেন্স এটা জিরো এনার্জি মনে করো, বুঝছো কথাটা? এগুলো তো সব আপেক্ষিক এনার্জি, তাই না? আমরা ভ্যাকুয়ামকে জিরো ধরছি, কিন্তু জিরোটা আমি যদি ভ্যাকুয়ামকে না ধরে আমি যদি মনে করো এইটাকে রেফারেন্স হিসেবে ধরি, ইন্ডিভিজুয়াল একটা মনে করো ইলেকট্রনের যে এনার্জি সেটাকে যদি আমি রেফারেন্স হিসেবে ধরি, তাহলে এইখানে যদি দুইটা ইলেকট্রন আসে তাহলে তাদের এনার্জি কিন্তু -20 eV হচ্ছে, তাই না? জি স্যার, যদি আমরা ওই এইটাকে জিরো ধরি আর কি। হ্যাঁ, কিন্তু যদি ধরো তিনটা, এখানে হচ্ছে দুইটা হাইড্রোজেন অ্যাটম যখন এক জায়গায় আসবে, যখন দুইটা হাইড্রোজেন অ্যাটম একসাথে আসলো তখন টোটাল এনার্জি কত হচ্ছে দেখো, -20 eV, তাই না? জি স্যার। কিন্তু যদি তিনটা হাইড্রোজেন অ্যাটম আসে 30। না, তখন কি হবে? না, -30 হবে না, তো এখানে তো দুইটার বেশি ইলেকট্রন আসতে পারবে না। ও জি স্যার, সরি স্যার। নিচে তো আর একটা বন্ডিংটাও স্যার এনার্জি একটু বেশি চেঞ্জ লাগবে হবে না না? স্যার আরো? খেয়াল করো, -20 + 11 হবে তখন, বুঝো নাই কথাটা? আরেকটা ইলেকট্রন উপরে আসবে না, জি স্যার। আরেকটা ইলেকট্রন কোথায় আসবে? উপরে। তাহলে টোটাল এনার্জি কত হচ্ছে? -9। হ্যাঁ, -9। তাহলে এখনো কিন্তু নেগেটিভ আছে, টোটাল সিস্টেম এনার্জিটা এখন নেগেটিভ, মানে জি স্যার। জি স্যার। অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি। এখনো কি আছে? হ্যাঁ, অ্যাট্রাকটিভ ফোর্স বেশি, এই জন্য H3 কিন্তু বন্ডিং হয় এখন, এই জন্য এই কারণে H3 বন্ডিং হয়, বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, এখন যদি চারটা হাইড্রোজেন অ্যাটম আসে তখন কি হবে? হাইড্রোজেন অ্যাটম, আরো ইলেভেন লক হবে না স্যার? আর একটার অবস্থান করতে হবে স্যার। হ্যাঁ, তখন আরেকটা ইলেকট্রন যদি আসে তাহলে আরেকটা নিশ্চয়ই উপরে যাবে। জি হ্যাঁ, স্যার। তাহলে সাথে আরো 11 আসবে। কোশ্চেনটা বাড়ি যাবে। আর এখানে হ্যাঁ, বুঝলা কিভাবে? সেটা প্লাস সাইন স্যার। প্লাস সাইন, এই যে এখানে এখানে যদি মাইনাস যদি অ্যাট্রাকটিভ হয় প্লাস রিপালসিভ হবে স্যার। হ্যাঁ, প্লাস হবে রিপালসিভ। আচ্ছা, তার মানে তোমরা এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে এইখানে একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টরটা হচ্ছে, এটা একটু ভালো মতো খেয়াল করো, সেটা হচ্ছে যে দেখো এই যে সেপারেশনটা, এই সেপারেশনের থেকে কিন্তু এই সেপারেশনটা কি ছোট দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। এখানে হচ্ছে a লেস দেন b, a লেস দেন b না, জি স্যার। a লেস দেন b। তাহলে যখন when the number of electron in bonding and anti-bonding orbital are equal, ঠিক যখন বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে, যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, চারটা হাইড্রোজেন, তখন কি বন্ডিং অরবিটালে দুইটা, অ্যান্টি বন্ডিং অরবিটালে দুইটা, সেই সময় দেখতে হবে এই যে কোনটা বড় আছে, কোন হয়, তাহলে A গ্রেটার দেন B, কারণ সিস্টেম এনার্জি তখন নরমাল একটা সিম্পল। স্যার এ লেস 1 ফর একজন বলো, জোরে বলো।
স্যার আপনার ডায়াগ্রামে এ লেস দেন বি দেখাচ্ছে, তার মানে এখানে কি বন্ড ফরমেশন হবে না? হ্যাঁ, এ লেস দেন বি তো করছি আমি, সেটা তো করছি এ লেস দেন বি, সেটা তো ঠিক আছে। আমি তো এটাই বলতে চাচ্ছি যে যদি মানে বন্ডিং অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়ে যায়, যদি সমান হয়ে যায়, তখন বন্ড ফরমেশন হবে কি হবে না এটা নির্ভর করবে এই দুইটা সেপারেশনের উপরে। বুঝতে পারছো? এখনো বুঝো নাই কথাটা? যেমন এখানে 11 ইবি, এখানে 10 ইবি, বুঝছো না কথাটা? তাহলে দুইটাই যদি 10 হইতো, এটাও 10 এটাও 10, তাহলে কি হইতো? অ্যাট্রাকটিভ ফোর্স রিপালসিভ দুটো সমান হয়ে যেত। কিন্তু এখানে 11 এখানে 10, সেই ক্ষেত্রে কিন্তু রিপালসিভ ফোর্সটা বেশি হবে যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় দুইটা অরবিটালে। বুঝছো কথাটা? স্যার মোট কথা অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্স কে এটা কি রিপ্রেজেন্ট করে আর কি? হ্যাঁ, এখন এটা দূরে মানে কি রিপালসিভ ফোর্স বেশি, আর এটা যতটুকু এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সটাকে ডিফাইন করে। তাহলে এখন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে এই সেপারেশনটা বেশি হয়। সেপারেশনটা বেশি হলেই যে তোমার মলিকুলার বন্ডিং ফর্ম করবে না এরকম না। এটা করবে না কখন? যখন ইলেকট্রন সংখ্যা দুইটা অরবিটালে সমান হয়ে যাচ্ছে তখন। বুঝতে পারছো কথাটা? তিনটা হাইড্রোজেন থাকলে কিন্তু বন্ড ফর্মেশন করতেছে, বুঝো নাই? জি স্যার, তখন নেগেটিভ ভ্যালু আসতেছে। তখন নেগেটিভ আসতেছে কারণ নিচে তো দুইটা আছে, যদিও এ ছোট, তাও এ যদিও ছোট, আরেকটা মানে গঠন করে এনার্জি আছে না স্যার? এটা থাকবে। হ্যাঁ এ যদিও ছোট, তারপরেও কিন্তু তিনটা ইলেকট্রন আসলে, তিনটা হাইড্রোজেন থেকে যখন তিনটা আসতেছে তখন কিন্তু বন্ড ফর্মেশন করতেছে, কারণ টোটাল সিস্টেম এনার্জিটা নেগেটিভ হয়ে যাচ্ছে। বুঝছো কথাটা? তাই হাইড্রোজেনের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু অন্য কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি এরকম হয় যে তোমার স্যার কার্বন হাইড্রোজেন বন্ড একটা ইলেকট্রন আছে, তো কোন ক্ষেত্রে যদি এরকম হয় যে এই দিকের এনার্জিটা ক্ষেত্রে কিন্তু যদি এখানেও দুটা ইলেকট্রন এখানেও দুটা ইলেকট্রন, তখনও কিন্তু বন্ড ফর্মেশন হবে। দেখো বুঝি নাই, আবার বলো। কোন ক্ষেত্রে? আগের উদাহরণে নাই এখন? হ্যাঁ, আগেরটার ক্ষেত্রে রিপালসিভ ফোর্স তো বেশি, আমি তো সেটাই বলতেছি, রিপালসিভ ফোর্স তো বেশি হচ্ছে, এই জন্যই তো বন্ড ফর্মেশন হচ্ছে না। আমি যেটা উদাহরণ দিলাম 4টা হাইড্রোজেন, সেটা ক্ষেত্রে তো রিপালসিভ ফোর্স বেশি হচ্ছে, এই কারণেই তো এটা বন্ড ফর্মেশন। এটা ম্যাটেরিয়াল। এখন আমি বলতেছি আর কি, যেটা যদি কখনো এটা অ্যাট্রাক্ট বন্ডিং এবং কি H5 আরেকটা পরিষ্কার শোনা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না তোমার কথাটা। প্রবলেম করতেছে? নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে, মানে শুনতেছি কিন্তু পরিষ্কার শুনতেছি না, মানে সাউন্ডটা কেমন একটু জানি পরিষ্কার স্যার শোনা আসলে যাচ্ছে। বলতে চাচ্ছি স্যার, এটা দেখা যাচ্ছে যে অ্যাট্রাকটিভ ফোর্সের
মানে ম্যাগনেটিউডটা বেশি, তার মানে আরেকটা কি H কি H5 বন্ড গঠন করতে পারবে? H4 তো হয় না, H5 হইলে হইতে পারে। H5 হইলে তখন সিস্টেম আবার একটু ঝামেলা আছে, এটা H5 হবে না। কারণ হচ্ছে যে তখন তোমার অরবিটাল পাবা কোথায়? H5 স্যার, হইলে অরবিটাল পাবা কোথায়? আচ্ছা স্যার বুঝছি স্যার, মনে করো অরবিটাল পি একটা অরবিটালে অরবিটালে তো দুইটার বেশি থাকতে পারে না। স্যার এক্সট্রা পি অরবিটাল পাবো না না স্যার? হ্যাঁ, অরবিটাল তবে স্যার পাবা কোথায়? যে কোনো অ্যাটমের ক্ষেত্রে কিছু কাল্পনিক অরবিটাল থাকে স্যার। হ্যাঁ, সেটা কাল্পনিক অরবিটাল, এগুলা এই অরবিটাল গুলো সবই কাল্পনিক। যেমন ধরো হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেনের ক্ষেত্রে মনে করো প্রথম শেলে আছে, আবার দ্বিতীয় শেলেরটা যেটা সেই এনার্জিতে কিন্তু ইলেকট্রন নরমালি উঠবে না। উঠবে? না না স্যার। স্যার। উঠবে না কিন্তু। আর উপশক্তি স্তরে যাবে আর কি স্যার। হ্যাঁ, উপরে কিন্তু সে যাবে না, যেতে স্যার, চাবে না কখনো। উপশক্তি স্তর আছে আর কি, উপশক্তি স্তর আছে না স্যার প্রত্যেকটা উপ- সেলের। হ্যাঁ যাবে আর হ্যাঁ, কি। সেটা যাই হোক, তোমার মনে করো এটা 1s, এখন এটা তো 2s, প্রথমে তো 2s এ যাওয়ার চেষ্টা করবে, তারপরে না 2p, 2s এর লেভেলটা স্যার মনে করো 2s এর বেসিক্যালি গেলে এটা স্যার হচ্ছে। ওরা কি রেডিয়েশন ছড়াবে না স্যার? নতুন শক্তি স্তরে গেলে বিকিরণ করবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, করবে করবে, কিন্তু নরমালি তো এটা যেতে চাবে না। নরমালি যাবে? না না, স্যার। নরমালি যেতে স্যার, চাবে না। তবে অ্যাট্রাকটিভ, তাও অ্যাট্রাকটিভ কিছু ফোর্স আছে না H4টাতে স্যার, আপনি যে চিত্র রাখছেন এক্ষেত্রে? H4 এ তোমার মানে নেট যে মানে ইয়েটা আর কি, ফোর্স, সেটা তো রিপালসিভ হচ্ছে, নেট ফোর্স। না আপনি যে চিত্র রাখছেন এখন স্যার ওইটা এটা আর তো কি আসলে স্যার, হাইড্রোজেনের যেটা ক্ষেত্রে না, এগুলা আসলে মনে করো কি বলে, মানে ধরো কোনো কোনো মলিকুলের ক্ষেত্রে তোমার একাধিক শেল থাকে আর কি, মানে অনেক বেশি শেল থাকে। ওই শেল গুলো যদি আমি আঁকতাম আর কি, তাহলে এরকম হতো আর কি। শেল তো আরো বেশি আঁকতে হয়, আমি জাস্ট একটু সিম্পলিয়েস্ট ফর্মে দেখালাম আর কি। শেল তো আরো অনেক বেশি থাকতে পারে। অরবিটাল গুলো ধরো এরকম এরকম একটা হতে পারে। একটা এক্সাম্পল, যে আবার এটার সাথে আরো থাকতে পারে না, আরো অনেক বেশি থাকতে পারে। থাকতে পারে। এখন ধরো এগুলো তো মনে করো এভাবে আস্তে আস্তে করে ফিল আপ হয়, এখানে একটা আসলো, এখানে একটা আসলো, তারপরে এখানে একটা। স্যার তারপর ওগুলো মানে আমরা যেভাবে করে থাকতে পারি ম্যাক্সিমাম দুই। এখন এইখানে এইখানে মনে করো একটা আসছে, এমনও হইতে পারে তখন অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হয়তোবা, আবার আরেকটা আসলে তখন হয়তোবা এই সবগুলো ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। এইটা ধরো 1s এর ক্ষেত্রে, এটা 1s এর ক্ষেত্রে, এটা হচ্ছে সিগমা 1s। এটা মনে করো সিগমা 2s এর ক্ষেত্রে। আবার 2p-র ক্ষেত্রে মনে করো এটা তো একটা থাকবে না, 2p-র ক্ষেত্রে তখন তিনটা থাকবে। তখন এটা এইভাবে দেখানো যাবে না, অন্যভাবে দেখাইতে হবে। তখন আমরা এইভাবে অন্যভাবে দেখাই আর কি, লেভেল গুলো অন্যভাবে দেখাই। যেমন 2p লেভেল গুলো এইভাবে থাকে, 2p, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন।
why and how we could make H2 minus but H not H2 minus 2 এটাই এতক্ষণ ব্যাখ্যা করলাম আর H2 minus মানে তিনটা হাইড্রোজেন অ্যাটম H2 minus মানে কি তিনটা হাইড্রোজেন অ্যাটম জি স্যার আর H2 minus 2 মানে চারটা চারটা তাহলে চারটা হাইড্রোজেন অ্যাটম কেন হয় না এটার কারণ হচ্ছে ওই যে সেপারেশনটার ব্যাপার সেপারেশনটা দেখা যায় যে উপরে বেশি থাকে আর তাহলে এখানে হচ্ছে বন্ড ফরমেশনের যে শর্তগুলো এইগুলো একটু ভালো মতো বুঝবা যেমন ডি চার যেটা লেখা আছে ইফ দ্য নাম্বার অফ ইলেকট্রনস আর ইকুয়াল ইন বন্ডিং এন্ড অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল সেই ক্ষেত্রে এটা তোমাকে দেখতে হবে দ্য সেপারেশন অফ দ্য বন্ডিং এনার্জি অরবিটাল ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল অ্যাটমিক অরবিটাল মাস্ট বি গ্রেটার দেন দ্য সেপারেশন বিটুইন দ্য অ্যান্টি বন্ডিং অরবিটাল এন্ড দ্য ইন্ডিভিজুয়াল অ্যাটমিক অরবিটাল এই জিনিসটা খেয়াল রাখতে হবে আচ্ছা হাউ দ্য হাইড্রোজেন হ্যালাইড মলিকুল ইজ ফর্মড হাইড্রোজেন হ্যালাইড যেমন হাইড্রোজেন ফ্লোরাইড হইতে পারে ক্লোরাইড হইতে পারে এই ধরনের মলিকুল কিভাবে ফরমেশন হয় যেমন এখানে যেমন বলা আছে যে ফ্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 আর একটা হচ্ছে 2p5 আছে তাহলে এখানে আবার অরবিটাল গুলো দেখা যাচ্ছে এখানে যে যেমন 1s দেখানো এখানে 1s মাঝখানে আছে আর পি গুলো হচ্ছে এই যে দেখো একটা দুইটা তিনটা এখন এই তিনটার মধ্যে তো দুইটা মোটামুটি স্টেবল অবস্থায় আছে কারণ তো ফিল একই side, এটার নাম তুমি চেঞ্জ করে দিলে কোনো সমস্যা নেই এক্স এর নামের সাথে কোনো দিলেই হলো বইয়ে পড়ছো যে আগে আসে এক্স আর জি স্যার নাম চেঞ্জ করে দিলেই কোনো সমস্যা নাই তাহলে একটা যেহেতু খালি থাকে এইটার সাথে তোমার এই হাইড্রোজেনের একটা বন্ডিং ঠিক আছে এই এনার্জি লেভেল গুলো তুমি যদি আঁকতে বলে তখন কিভাবে আঁকবা একটা বলেন কোশ্চেন কিভাবে আসতেই আছে এখনো জয়েন করতে হাইড্রোজেন ফ্লোরাইড যেমন ফ্লোরিনের ক্ষেত্রে আচ্ছা একটু একটা দেখি একটু বাড়িওয়ালা আসছে আমি আসলে দেখো যদি দুইটা হাইড্রোজেন অ্যাটম যদি একসাথে আসে তখন মলিকুলার অরবিটাল হয় দুইটা এটা আমরা দেখলাম তাই না জি স্যার দুইটা দেখলাম না যে দুইটা হাইড্রোজেন অ্যাটম যখন আসতেছে কিন্তু যদি তিনটা হাইড্রোজেন অ্যাটম আসে যেমন হচ্ছে যে সাই 1s সাই 1s বি সাই 1s সি তিনটা যখন আসে তখন মলিকুলার অরবিটাল আসলে তিনটা হয় তিনটা কেন হয় এটা আমি একটা ব্যাখ্যা দিতে পারবো এটা হচ্ছে তিন ধরনের কম্বিনেশন সম্ভব এখানে কম্বিনেশন তিনটা সম্ভব অর্থাৎ
যেমন ধরো এটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক কম্বিনেশন মানে ওই যে ওয়েভ ফাংশন দেখাইছিলাম না, যেমন এটা হচ্ছে এ, এটা একটা মলিকুল অ্যাটম মনে করো, অ্যাটমের ওয়েভ ফাংশন। তাহলে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, মানে যদি ইন ফেজে সবগুলো ইন্টারাকশন হয়, সবগুলো যদি ইন ফেজে ইন্টারাকশন হয়, তাহলে এখান থেকে একটা মলিকুলার অরবিটাল তৈরি হয়। বুঝতে পারছো কথাটা? জি স্যার। মানে আমরা তো মলিকুলার অরবিটাল কিভাবে হয়, মলিকুলার অরবিটাল হয় তোমার অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনের মাধ্যমে, লিনিয়ার কম্বিনেশন, কম্বিনেশন অফ লিনিয়ার অ্যাটমিক অরবিটাল, তাই তো? জি স্যার। এখন এই কম্বিনেশন গুলো হওয়ার জন্য আসলে যেমন দুইটার ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, একটা ইন ফেজে একটা আউট অফ ফেজে, কিন্তু যদি তিনটা বা চারটা হয় তখন কম্বিনেশন গুলো আসলে কিভাবে হবে? কম্বিনেশন গুলো হওয়ার জন্য আসলে একটা বেসিক রুল আছে। বেসিক রুলটা হচ্ছে যে মাঝামাঝি বরাবর সিমেট্রিক অথবা অ্যাসিমেট্রিক হইতে হবে। মাঝামাঝি বরাবর মানে এই ওয়েভ ফাংশন গুলোকে তুমি যদি মাঝ বরাবর একটা একটা দাগ দাও, মাঝামাঝি বরাবর, জি স্যার। তাহলে তোমার বাম দিকে এবং ডান দিকে হয় সিমেট্রিক হবে অথবা অ্যান্টি সিমেট্রিক হবে। আদারওয়াইজ আসলে মলিকুলার বন্ডিং হবে না, বা মলিকুলার কি অরবিটাল তৈরি হবে না। এইটার যদি আমাকে কারণ জিজ্ঞেস করো, আমি এটা জানি না, মানে বইয়ে লেখা নাই, কিন্তু আমি যেটা মনে করি যে মানে ইমব্যালেন্স হয়ে যাবে। আর ইমব্যালেন্স হলে তো আসলে ধরো এলোমেলো হয়ে যাবে যাতে। ইমব্যালেন্স হলে তো ধরে রাখতে পারবে না, তাই না? মানে একটা ব্যালেন্স থাকা লাগবে না? জি ডানে স্যার। বামে যদি তুমি ব্যালেন্স না করো তাহলে তো সে ধরে রাখতে পারবে না। মানে এখানে ব্যাপারটা কি হচ্ছে, তিনটা মলিকুল, তিনটা অ্যাটম, তিনটা অ্যাটমের ইলেকট্রন গুলোকে ধরে রাখতেছে, তাই না, একজন আরেকজনকে। এখন যদি তুমি ব্যালেন্স সিস্টেমে তাকে যদি না সাজাও তাহলে তো একজন আরেকজনকে ধরে রাখতে পারে না, ধরে রাখতে পারবে না, আসলে ইমব্যালেন্স হয়ে যাবে। মানে এটাই বলতে চাচ্ছি আর কি। যেমন ধরো এইটা একটা কম্বিনেশন হতে পারে। আরেকটা কম্বিনেশন বলছে যে এ এবং সি, মনে করো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তাহলে এটা একটা কম্বিনেশন যেটা এখানে এভাবে লেখা আছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকটা কম্বিনেশন দেখো, এরকম হতে পারে যে এ মাইনাস সি, অর্থাৎ এটা এরকম হবে আর বিটা কোনো ইন্টারাকশনে আসতেছে না, উল্টো আর দিকে সি, যাবে। আরেকটা হচ্ছে সিটা এরকম। আমি এখানে কি আঁকতেছি, আমি আঁকতেছি কি ওয়েভ ফাংশন। তাহলে খেয়াল করে দেখো, এইখানেও যদি আমি মাঝ বরাবর একটা দাগ দিই তাহলে কিন্তু এটা অ্যান্টি সিমেট্রিক হচ্ছে। সিমেট্রিক কথাটার অর্থ হচ্ছে যে তুমি যদি এই যে মাঝ বরাবর যদি একটা দাগ দিলাম, এটাকে এখন ডান পাশের পার্টটাকে যদি ভাঁজ করি তাহলে বাম পাশের পার্টের উপরে এটা চলে ও আসবে, বসে যাবে। হ্যাঁ, পুরোপুরি বসে যাবে। আচ্ছা, অ্যান্টি সিমেট্রিক হচ্ছে যে এই যে ডান পাশের পার্টটা এটাকে যদি আগে একবার ইনভার্স করে নিই, অর্থাৎ এটাকে এইদিকে যদি ইনভার্স করে তারপরে যদি ভাঁজ করি তাহলে বাম দিকের উপরে পুরোপুরি চলে আসবে, এটাকে বলা হয় অ্যান্টি সিমেট্রিক। বুঝছো কথাটা? জি স্যার। তাহলে এটা হচ্ছে সিগমা বি। আচ্ছা, আরেকটা কি হতে পারে, এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এটা একটা ওয়েভ ফাংশন, পিটা নিচের দিকে, এটা একটা ওয়েভ ফাংশন, সিটা আবার উপর দিকে। এটা একটা ওয়েভ ফাংশন। তাহলে এইটা এ, এটা বি, এটা সি। এখনো যদি তুমি মাঝ বরাবর কাটো তাহলে দেখবা এটা একটা সিমেট্রিক সিস্টেম তৈরি হয়েছে। বুঝছো কথাটা? জি স্যার। এটাও একটা সিমেট্রিক। আচ্ছা, এখন যেমন আমার মনে একটা কোশ্চেন জাগছিল আগে যে এটা আমি এভাবে না, আমি এভাবে করব যে এ মাইনাস বি মাইনাস সি এভাবে করবো, কম্বিনেশন করবো, হবে না। তুমি করে দেখো, যেমন ধরো এ হচ্ছে এরকম, বি নিচে, সিও নিচে স্যার। সি নিচে, না হবে না, সিমেট্রিকও হবে না, অ্যান্টিসিমেট্রিকও হবে না। সুতরাং এইভাবে আসলে মানে ব্যালেন্স হবে না, মানে ধরে রাখতে পারবে না একজন আরেকজনকে। মলিকুল ফরমেশনের জন্য আসলে
মানে পরস্পরের মধ্যে একটা সমঝোতা হইতে হয়, ধরে রাখার মতো একটা কোয়ালিটি তৈরি হইতে হয়, তাহলে এটা সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক হইতে হয়, না হলে আসলে একজন আরেকজনকে ধরে রাখতে পারে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু দেখাই, এখানে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেখান থেকে ইচ্ছা করলে শর্ট কোশ্চেন করা যায়, অথবা তোমার এখান থেকে কিছু জিনিস তোমার বুঝতে হবে। সেটা হচ্ছে, সরি এটা মুছে গেল। এখন এই যে দেখো, তিনটা মলিকুলার অরবিটাল তৈরি হলো, একটা, দুইটা, তিনটা। এই যে তিনটা মলিকুলার অরবিটাল তৈরি হলো, এই তিনটা মলিকুলার অরবিটালের মধ্যে কার এনার্জি বেশি কার এনার্জি কম, এটা তোমাকে ডিসাইড করতে হবে। সাই এ, সাই বি, সাই সি, এর মধ্যে এনার্জি কার কার কম? ই এ, ই বি, ই সি, এনার্জি কার বেশি কার কম, কিভাবে বুঝবা? স্যার বিয়েরটা কম হবে না? একটা সিস্টেম আছে, সিস্টেমটা বলে দেই। সেটা হচ্ছে যে মানে যে মলিকুলার অরবিটালে নাম্বার অফ নোড কম থাকে সেটার এনার্জি কম থাকে এবং সেটা বেশি স্টেবল থাকে। তাহলে নোড কাকে বলে এটা আগে একটু বুঝতে হবে। নোড আগে বুঝতে হবে, নোড কাকে বলে। নোড হচ্ছে এখানে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে ইলেকট্রনের প্রবাবিলিটি জিরো, যেই পয়েন্টে কি ইলেকট্রনের প্রবাবিলিটি জিরো, সেই পয়েন্টটাকে বলা হয় নোড। তাহলে এরকম পয়েন্ট কয়টা আছে? যদি নোড বেশি থাকে তাহলে কিন্তু এনার্জি হাই হয়ে যাবে, আর নোড কম থাকে এনার্জি এনার্জি কম থাকবে। সরি উল্টা বললাম, নোড বেশি থাকলে এনার্জি বেশি স্যার। এনার্জি বেশি থাকবে, নোড কম থাকলে এনার্জি কম থাকবে, এটাই ঠিক আছে। অর্থাৎ এই যে একটু আগের ছবিতে যাই, নোডটা একটু বোঝানোর জন্য। এই যে দেখো, এইখানে খেয়াল করো, এই যে একটু ইয়ের মধ্যে চলে আসতেছে, মানে এই জায়গাটাকে আসলে নোড বলে। যে এই জায়গাটা, এই যে এখানে, এখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি নাই। খেয়াল করে দেখো, অ্যান্টিবন্ডিং অরবিটালের ক্ষেত্রে এখানে কি হচ্ছে? ফাঁকা স্যার। এখানে ফাঁকা, এই জায়গাটায় নোড, তাহলে এখানে কি বল একটা নোড, আর এখানে কোনো নোড নাই কিন্তু। আসলে তুমি দেখতে একই রকম মনে হইলো, এখানে কিন্তু আসলে একটা মিনিমাম নাম্বার ইয়ে আছে স্যার এনার্জি। আছে, অর্থাৎ এখানে ইলেকট্রনের প্রবাবিলিটি আছে, তার মানে এটা কিন্তু নোড তৈরি হয় না। আর যদি ওয়েভ ফাংশন দিয়ে দেখো, তাহলে খেয়াল করে দেখো, এই যে এখানে একটা নোড তৈরি হয়েছে, দেখো ওয়েভ ফাংশন একটা টার্ন ওভার করছে এই জায়গাটায়, তাহলে এই জায়গায় একটা নোড তৈরি হয়েছে, এখানে একটা নোড, এখানে কোনো নোড নাই। ম্যাগনিটিউড জিরোতে গেলে মানে নোড না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাগনিটিউড জিরোতে গেলে নোড। তাহলে ম্যাগনিটিউড আসলে জিরোতে যায় কখন? যখন তুমি পাশাপাশি একটা নেগেটিভ থাকে, মানে যেমন এখানে সবগুলো প্লাস, তাহলে এখানে কোনো নোড পজিটিভ হবে না। ভ্যালুর সাথে একটা নেগেটিভ ভ্যালু থাকলে তো জিরোতে যাওয়ার একটা হ্যাঁ possibility হ্যাঁ আছে। হ্যাঁ, তাই পজিটিভের সাথে একটা নেগেটিভ যখন থাকবে তখনই একটা নোড তৈরি হবে। তাহলে এখানে কিন্তু কোনো নোড নাই। তবে আবার নেগেটিভ ভ্যালুটা পজিটিভ থেকে বড় বড় হতে হবে, তাইলে না হলে তো হ্যাঁ, যাবে না। এখন দেখো এখানে কিন্তু কোনো নোড নাই। নোড নাই মানে এটা এটা সবচেয়ে বেশি স্টেবল এবং এটার এনার্জি সবচেয়ে বেশি কম। নোড কম এনার্জি কম, এটা মনে রাখবা। নোড কম এনার্জি কম, নোড বাড়বে এনার্জি বাড়বে। তাহলে খেয়াল করে দেখো, এইখানে কিন্তু এইখানে একটা নোড আছে। এখানে কয়টা নোড? এখানে একটা নোড আছে, এই একটা নোড, এখানে একটা নোড আছে, এই যে। আর এই জায়গাটায় কয়টা নোড? দুইটা নোড। দেখো এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে। তাহলে এখানে নোড সংখ্যা একটা, এখানে সরি এখানে নোড সংখ্যা 0, এখানে নোড সংখ্যা 1, এখানে নোড সংখ্যা কয়টা? দুইটা স্যার। দুইটা। তাহলে এইখান থেকে তুমি মানে কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে তো তুমি এক্স্যাক্টলি বের করতে পারবা, কিন্তু এখান থেকে তুমি একটা ধারণা করতে পারবা। অনেক সময় আমাদের একটা ড্রাফট ধারণা করার দরকার হয় না, সেরকম আর কি, তুমি একটা ধারণা করতে পারবা। বুঝছো কথাটা? জি স্যার। তাহলে আমরা বলতে পারি যে তোমার এটা কি ইসি
greater than EP greater than EA, তাহলে EA টার এনার্জি সবচেয়ে কম। তাহলে এই যে অরবিটালটা EA তে, এখানে ইলেকট্রন আগে আসবে, বুঝছো কথাটা? জি অর্থাৎ স্যার। হাইড্রোজেনের ক্ষেত্রে যে আমরা 3টা যদি নিয়ে আসি তাহলে 3টা অরবিটাল তৈরি হবে। তিনটা অরবিটাল তৈরি হবে। তাহলে নিচের অরবিটালটার নাম আমি দিব কি? সাই এ। সাই এ। তারপর এটার নাম দিব সাই বি, তারপর এটা হচ্ছে সাই সি। তাহলে নিচেরটা সবচেয়ে বেশি স্টেবল, এখানে আগে ইলেকট্রন আসবে। জি স্যার। তারপর সাই বি তে, তারপর সাই সি তে না হ্যাঁ, স্যার? তারপর সাই, তবে নিচেরটা ফিল আপ করে করে আসবে। প্রথমে নিচে স্যার, একটা, তারপরে আরেকটা আসবে, দুইটা ফিল আপ করে তারপরে এখানে আরেকটা আসবে, তারপরে এখানে আরেকটা আসবে। এইভাবে করে বাড়তে থাকবে আস্তে আস্তে, বুঝছো কথাটা? জি স্যার। স্যার। এই হচ্ছে সিস্টেম। স্যার অ্যাটেন্ডেন্স লিংকটা কি ওপেন করছেন স্যার? করি না এখন। এই যে 3টা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো সাই এ, সাই বি, সাই সি। তাহলে সাই এটার দেখো নিচে দিছে সবার। কেন নিচে দিছে? কারণ এইটার এনার্জি কম স্যার। এনার্জি কম, এখানে নোড নাই, কোনো নোড নাই, আর এখানে একটা নোড, আর এখানে 2টা নোড। এই কথাগুলো কিন্তু ভিতরে ভিতরে লেখা আছে, একটু পড়ে দেখবা। অ্যাটেন্ডেন্সটা একটু তাহলে দেখি। স্যার লিংকটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয় স্যার। আমরা স্যার